নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা। আজকের সাফ কথায় শুধু হবে আলোচনা এবং আমরা আলোচনা করব অম্বুবাচী মেলা নিয়ে। আপনারা জানেন যে আগামী 22 জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মেলা এবং সেই মেলাকে ঘিরে অসম অর্থাৎ রাজ্যের জন্য অর্থনৈতিক প্রেক্ষাপটটা আমরা আজকে আলোচনা করব। ঠিক কিভাবে কতটা প্রভাব পড়ছে অসমের রাজ্যের অর্থনৈতিক ভাবে, কতটা উপকৃত হচ্ছে রাজ্য, এবং পাশাপাশি আমরা আলোচনা করব একেবারে কামাখ্যা মন্দিরের যে লোকেদের, একেবারে ভক্তদের ইতিমধ্যে ভিড় জমেছে, তাদের তাদের সমস্ত কিছু নিরাপত্তা নিয়ে বা ব্যবস্থাপনা নিয়ে এই বছর কিভাবে কি ধরনের প্রস্তুতি চলছে, সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব অম্বুবাচী মেলাকে ঘিরে। আপনারা জানেন অসমের কামাখ্যা মন্দিরকে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম পবিত্র এবং প্রাচীনতম বলে মনে করা হয়, যেখানে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল, এবং এইভাবেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয়। এবং আষাঢ় মাসে উদযাপিত হয় অম্বুবাচী মেলা, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে 22 জুন থেকে শুরু হচ্ছে অম্বুবাচী মহাযোগ, এবং এই উৎসব মা কামাখ্যা দেবীর বার্ষিক ঋতুচক্র এবং পৃথিবীর উর্বরতা শক্তির প্রতীক হিসেবেই পালিত হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন, এবং এই অম্বুবাচী মেলা অসমের পর্যটন এবং স্থানীয় অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে। সে নিয়ে আজকের আলোচনা। আপনারা জানিয়ে রাখি, প্রত্যেক বছর প্রায় 8 থেকে 10 লক্ষ দেশি বিদেশি পর্যটক এবং সাধু সন্তের সমাগম ঘটে, এবং এই বিশাল জনসমাগমের ফলে গুয়াহাটি এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে আতিথেয়তা থেকে শুরু করে পরিবহন এবং স্থানীয় ব্যবসার মতো খাতগুলোতে কয়েকশো কোটি টাকার অর্থনৈতিক লেনদেন এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়। অম্বুবাচী মেলার সময় গুয়াহাটির সমস্ত হোটেল থেকে শুরু করে লজ, গেস্ট হাউস একেবারে কানায় কানায় পূর্ণ থাকে। এছাড়াও রাজ্য সরকারও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিশাল অস্থায়ী তাঁবু বা ক্যাম্প তৈরি করা হয়। অর্থাৎ সরকারের তরফ থেকেও নানা ব্যবস্থা হাতে নেওয়া হয়, এবং মন্দির ট্রাস্ট অর্থাৎ মন্দির সমিতির তরফ থেকেও কিন্তু একাধিক ব্যবস্থার আয়োজন করা হয়। এবং লক্ষাধিক ভক্তের যাতায়াতের জন্য যেমন ট্রেন, বিমান, বাস এবং স্থানীয় ট্যাক্সি, অটোরিকশার ব্যবহার বহুগুণ বেড়ে যায়। স্থানীয় চালক এবং পরিবহন সংস্থাগুলোর জন্য এটি আয়ের একটি অন্যতম প্রধান সময় বলে গণ্য করা হয়। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে কামাখ্যা দেবালয়ের হরু দলই রয়েছেন আমাদের সঙ্গে হিমাদ্রি শর্মা। হিমাদ্রি বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দিব্যশঙ্কর ভট্টাচার্য। দিব্যশঙ্কর বাবু, আপনাকেও স্বাগত। এবং পাশাপাশি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পার্থজ্যোতি মেজ। পার্থজ্যোতি, তোমাকেও স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি হিমাদ্রি বাবুর কাছে যাব। হিমাদ্রি বাবু, প্রত্যেক বছর আমরা দেখি অম্বুবাচী মেলা মানেই লক্ষ লক্ষ ভক্তদের ভিড়, এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারও এখন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্তের সমাগম ঘটেছে। সকাল থেকে যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, সে জায়গায় দাঁড়িয়ে এবারের ঠিক ব্যবস্থাপনা কেমন, এবং কত ভক্তের এবারে সমাগম ঘটতে চলেছে, এবং সেক্ষেত্রে কামাখ্যা দেবালয়ের তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে, প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাইব। নমস্কার। প্রথমে আমি অম্বুবাচীটা ডেফিনেশনটা কি এটা আমি জানি নিব। অম্বুবাচী মহাযুক্তা হয়েছে একটা জাগতিক সময়, যে সময় অন্য বছরে একবারে আসে, একবারে এই সময়টা এসে যায়। আর এইটা খুব এনার্জেটিক সময়। এটা জমিনের যেটা উর্বরতা আছে খুব বৃদ্ধি হয়, আর এই সময়ে জব করলে বাকি সময়ের থেকে অনেক লাভ হয়। তো এই মানে সময়টা মহাযুক্তার ডেফিনেশনটা হলো যে মৃগশিরা নক্ষত্রর চতুর্থ পাদ যাওয়ার পর আদ্রা নক্ষত্রর প্রথম পাদ যখন শুরু হয়, এই পৃথিবীতে ঋতুমতি হয়। আর এই ঋতুমতির সময়টাকে আমি অম্বুবাচী মহাযোগ বলা যায়। এই মহাযোগটা এই আষাঢ় মাসের সময় আসে 3 দিন 3 রাতি, মানে এটা হচ্ছে প্রবৃত্তি আর নিবৃত্তির কথা। প্রবৃত্তি যখন শুরু হয় তার থেকে 3 দিন 3 রাত এই সময় অম্বুবাচী মহাযোগের সময়। আর নিবৃত্তি যখন হয় তখন এটা আমি তার থেকে বাহির এসে যাই, আর অম্বুবাচী কমপ্লিট হয়। গতবারের মতনে এইবারও আমরা প্রস্তুতি চালাইছি। আর আমরা 1 মাস আগেই একটা কমিটি বানিয়ে দিয়েছিল, অম্বুবাচী পরিচালনা কমিটি। আর এই কমিটির থ্রু দিয়ে আমরা সব ম্যানেজমেন্টটা করি। আর এইবার আগের থেকে ভালো ব্যবস্থা করার জন্য আমি
তৎপর হয়েছে। আমি আমার নিজের সিকিউরিটি যারা আছে এটা আমি বাড়িয়ে দিয়েছি। আমরা কর্মচারী যেগুলো আছে ও বাড়িয়ে দিয়েছি। আমার যেগুলো সিসি ক্যামেরা টিভি আছে, সিসি ক্যামেরা যে জায়গায় আছে, যে ছিল না ওইটা আমি লাগিয়ে দিয়েছি। মোটামুটি আমার 500-এর উপর সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আর সিকিউরিটি অনেক বাড়িয়ে গেছে। আমরা সবার এনজিও, আমার SIS সিকিউরিটি, আরও অনেক এনজিও, সিভিল ডিফেন্স, NCC, সিভিল ডিফেন্স, তারপর অনেক অন্য সংস্থার থেকে আমি কথা হয়েছি। ওরাও আমরাকে হেল্প করব আর ওই সময়ে সব কিছু করব। আর আমি এই অম্বুবাচী মহাযুক্তা ভালো করে করার জন্য আসাম সরকারের সঙ্গে বহুবার আমি মিটিং করেছি। 2 দিন আগেই আমার চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং হয়েছে। আর পুঙ্খানুপুঙ্খভাবে এই যেগুলো ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থার ক্লিয়ারিফিকেশন হয়েছে। আর সব কিছু পুলিশ ডিপার্টমেন্ট, GMC, যারা যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে নিজের কাজ শুরু করে দিয়েছে। অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। এবার আগের থেকে একটু অ্যাডভান্স হয়েছে, খুব ভালো কথা। ভিড় জমতে পারে এবার, কত ভক্তের সমাগম ঘটতে পারে এবার? ভক্তর ভিড় তো আপনার 10 লাখও হইতে পারে, কারণ এইবার যেরকম ভিড় এই 10-15 দিনে দেখা হয়েছে, এই ভিড়টা কিন্তু অসম্ভব। মানে একটা প্রত্যেক দিনেই অম্বুবাচীর মতন একটা ভিড় আমি দেখছি। গত বছরে কি এত আগের থেকে ভক্তরা আসা শুরু করেছিল না সেই হিসেবে? না, এরকম ছিল না। আগের আমরা যখন আজকে যদি 20 বছর আগে যদি আমি যাই, তখন একটু সাধু দেখিয়েছিল এই মহাযুগেতে। আর বাকি মানুষের এত ভিড় ছিল না। এই ভিড়টা শুরু হয়েছে মোটামুটি 10-12 বছর হলো, যেটা ভিড়টা খুব বেড়ে গেছে। আর এইবার আমি একটা অন্য ধরনের একটা ভিড় দেখে পেয়েছি। মানে এরকম হয়েছে যে এই বেশিরভাগই আপনার সাউথের লোক এইরকম মানে কামাখ্যায় এখন এসে গেছে যে 60% 50% তো লোক সাউথের এখন এসে গেছে। প্রথমে আমরা দেখেছিল যে ওয়েস্ট বেঙ্গলের লোক বেশি আছে, কিন্তু এখন হায়দ্রাবাদ, মহারাষ্ট্র আর অন্য জায়গার থেকে বেশি দেখা গেছে। তার থেকেও সাউথের লোক খুব বেশি আছে। এর পেছনে ঠিক কি কারণ মনে হচ্ছে? কথাটা হচ্ছে এরকম যে যদি কামাখ্যার বিষয়ে কেউ স্টাডি করে, তখন কামাখ্যায় ও স্টাডি করার পর যদি কামাখ্যাতে এসে যায়, তখন ও একদম মানে হতভম্ব হয়ে রয়। মানে যারা স্টাডি করে, যে শাস্ত্রে লেখা আছে একদম একই মানে ব্যবস্থা বা পুজো বা যেগুলো মায়ের জায়গা আছে সেগুলো একই পাওয়া যায়। মানে যা প্রামাণিকতা আছে কামাখ্যার কালিকা পুরাণে, এই প্রামাণিকতা যে স্টাডি করে যদি এসে যায় ও আরো আসবে। কারণ আপনি বললেন 10-12 বছর থেকে ভক্তদের সমাগম বেশি হচ্ছে। এর আগে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের লোককে দেখা যেত কামাখ্যা মন্দিরে, সে জায়গায় দাঁড়িয়ে এখন দক্ষিণ বা ভারত বলুন, সাউথ ইন্ডিয়া মানে অর্থাৎ মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যের মানুষ এখানে আসছে। কোথাও না কোথাও কি এর পেছনে আমাদের সরকারের একটা পদক্ষেপ, যেমন এক্সপোজার যেটা আমরা বলি, পেয়েছে? কারণ দেশ বিদেশের ক্রিকেটার থেকে শুরু করে, তারকা থেকে শুরু করে, ওরাও কিন্তু যখনই গুয়াহাটিতে আসে বা যে কোনো কারণে মঙ্গল কোনো কাজ তারা শুরু করতে যায়, তারা কিন্তু প্রথমে আসে কামাখ্যা মন্দিরে। সেটাও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর থেকে। সত্যি কথা, এটাও হচ্ছে। কারণ সময় আসারের জায়গা হচ্ছে কামাখ্যা মা। আর কামাখ্যা মা হচ্ছে সেন্ট্রাল প্লেস অফ দ্য আর্ট, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কেন্দ্রবিন্দু আছে মা কামাখ্যা। আর তন্ত্রর সব থেকে উচ্চ জায়গা হচ্ছে কামাখ্যা মা। আর যেগুলো ফর্মস আছে দেবদেবীর, এই সব দেবদেবীর ফর্মসের উপরে হচ্ছে মা কামাখ্যা বিরাজমান। মানে মা কামাখ্যার সবগুলো ফর্মস। আর মানে কলিযুগের মা কামাখ্যাকে পুজো না করলে মানে কোনো সিদ্ধি পাওয়া যায় না। তো যেগুলো মানে স্টাডি করে এরা মানে জানে যায় যে কামাখ্যাতে এসেই হবে, তো সেই জন্য বেশি খুব ভিড় একটা পরিলক্ষিত হয়েছে। বেশ আমাদের সঙ্গে এই মুহূর্তে যেহেতু রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন দিব্যশঙ্কর ভট্টাচার্য বাবু, দিব্যশঙ্কর বাবু আপনার কাছে আসবো। আমি একটু অর্থনৈতিক দিকটা একটু আপনার সঙ্গে আলোচনা করব, কারণ অম্বুবাচী মেলা
মানে আধ্যাত্মিকতার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ এখন থাকিনি, কারণ এর আগে আমি শুরুতেই বলেছি এই অম্বুবাচী মেলার সঙ্গে কিন্তু একেবারে বলা যায় ক্ষুদ্র শিল্প জড়িত, পরিবহন জড়িত রয়েছে, এবং পাশাপাশি যারা কামাখ্যা মন্দিরের চত্বরে যে সমস্ত দোকানপাট রয়েছে সেখান থেকে শুরু করে একেবারে ছড়িয়ে রয়েছে হোটেল রেস্তোরাঁ, সব জায়গাতেই মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর থেকে। একেবারে যেভাবে ভক্তদের সমাগম করছে, বিশেষ করে অম্বুবাচী মেলায় কোথাও না কোথাও গিয়ে পর্যটন শিল্প এর প্রভাব পড়ছে। আমরা যদি দেখি তাহলে আসামের প্রধান যদি অর্থনৈতিক, আমরা যদি খাতগুলির একটা আনুমানিক একটা মূল্য যদি দেখি, তাহলে আমরা দেখব কি 1 নম্বরে বাণিজ্য আছে, হ্যাঁ, আর বাণিজ্য থেকে 1 লক্ষ কোটি প্লাস টাকা ওইটা আমদানি হয়। 2 নম্বরে আছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম থেকে 20 থেকে 30 হাজার কোটির, আর তারপরে 3 নম্বরে চা, আর 4th আছে পর্যটন। আর পর্যটন আমরা যা দেখলাম কি গত বছর আমরা দেখলাম 10 থেকে 15 কোটি টাকার এটা মূল্য ছিল। আর এই পর্যটনে আমরা যখন দেখি তখন আমরা আরেকটা জিনিস দেখলাম কি গত বছর এই 10,000 কোটি টাকার যে ছিল ওইটার প্রায় 1,000 কোটি টাকা অম্বুবাচী মেলার থেকে পেয়েছি। আচ্ছা, তার মানে এইটা হচ্ছে, আমি যখন এটা পর্যটনের কথা বলি তখন হোটেলের কথা এসে যায়, বাস, ট্রেন, প্লেন, সব জিনিস। আর অম্বুবাচী মেলার আগে আর অম্বুবাচী মেলার পরে ওই টাইমে আমরা দেখি যে লোকাল অত লোক ওইখানে ইনভলভ হয়ে যায়। আর এই জন্য হয় কারণ অনেক বাইরের থেকে অনেক ভক্তর একটা সমাগম হয়, আর ওই সমাগমে আমরা দেখি যে ওইখানে খাওয়ার জন্য, থাকার জন্য, তারপরে গেস্ট হাউস, তারপরে এখন আমরা দেখলাম কি রুমসগুলো, কারণ সরকার কিছু করে কিন্তু সরকার পুরো করতে পারে না, আর ওই জন্য আমরা যা দেখলাম কি আশেপাশে গেস্ট হাউসগুলো ফুল হয়। আর আজকে যদি আপনি যাই আপনি কোথাও জায়গা পাবে না ওইটা। আর এইটা অর্থনীতি এইটাও হয় কি অম্বুবাচী মেলার জন্য আসলো, তারপরে 2-1 দিন দাঁড়িয়ে তারপরে গেল কামাখ্যা থেকে গেল জু দেখার জন্য, রিভার ক্রুজের জন্য গেল, তারপরে আমরা দেখব কি আর বিভিন্ন জিনিস। আর এইটার সঙ্গে আসামের যে এটা হস্তশিল্পী আছে ওইগুলো মুগা সিল্ক, তারপরে পাট সিল্ক, তারপরে এইখানে এসেছে তো ঘুরে ওইখান থেকে কিছু নিয়ে যায়। আর ওর জন্য আমি ভাবি যে আসামের অর্থনীতির জন্য এই অম্বুবাচী মেলাটা আমাদের সরকার আর অত করতে পারে, যা করছে ওটা থেকে আর বেশি করতে পারে। এই জন্য আমি বলছি যে এইখানে সরকার আমার মনে হয় এখন এমন ব্যবস্থা করতে হয়, কারণ একটা টেন্ট সিটির মতন যেমন কুম্ভ মেলায় হয় টেন্ট সিটি, ওই টেন্ট সিটি একটা বানিয়ে আর অম্বুবাচী মেলার যে ভক্তগুলো আসবে ওদেরকে থাকার জন্য ভালো করে, আর তারপরে একটা সার্কিট করার দরকার। এই সার্কিটটা হবে রিলিজিয়াস সার্কিট। আমরা দেখি আশেপাশে হাজোতে মন্দির আছে, তারপরে উমানন্দ মন্দির আছে, এইগুলোর একটা যদি সার্কিট বানিয়ে দেয় তাহলে বাইরের থেকে পর্যটক যে আসবে, ভক্ত যে আসবে, ওরা এইগুলো জায়গায় যাবে। আর তারপরে আমরা দেখব কি পর্যটন থেকে আমাদের অর্থনীতির খুব ভালো একটা ফল পাওয়া যাবে। একেবারে পার্থজ্যোতি রয়েছে আমাদের সঙ্গে। পার্থজ্যোতি, এই যে স্থানীয় হস্তশিল্পের কথা হচ্ছে বা ঐতিহ্যবাহী পণ্য যেগুলো বিপণনের ক্ষেত্রে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, কত বড় একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে মনে হয়? অম্বুবাচী মেলা প্রত্যেক বছরই আসে, কিন্তু আমাদের কামাখ্যা দোলই আমাদের সাথে উপস্থিত আছেন। দাদা যেভাবে বলেছেন 10-12 বছর থেকে যে ধরনের পর্যটকদের আগমন আসামে হয়েছে অম্বুবাচী মেলার ক্ষেত্রে, তার একটা মুখ্য কারণ, প্রথম কথা হলো এক্সপোজার। দেবী মা কামাখ্যা সম্পর্কে আমরা সবাই জানি, ভারতবর্ষ কি পুরো বিশ্বের সবাই জানে, কিন্তু কথা হলো সেখানে যে আসা যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা উন্নত মান হওয়াটার জন্য কি হয়েছে, যে সব পূর্বে কি ছিল তন্ত্র সাধকরা বা সাধু সন্ন্যাসীরা বেশিরভাগ এখানে আসতেন, কিন্তু বর্তমান দেখতে পাওয়া গেছে যে ফ্যামিলি
বা প্রত্যেকজন ব্যক্তি কামাখ্যাতে আসার জন্য ইচ্ছুক, আর যাতায়াত ব্যবস্থা খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, তার জন্য ওরা খুব ইজিলি এখানে আসতে পারে। আর তার উপরে আসামে যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট বলতে গেলে হস্তশিল্পের কথা এইমাত্র স্যার বলেছেন, তারপর বলছেন পণ্য সামগ্রীর কথা, বা আসামে থাকার জন্য যে ধরনের ব্যবস্থা, যেমন হোটেল, হোমস্টে বা বিভিন্ন ধরনের রেস্তোরাঁ যে ধরনের উন্নত হয়েছে, থাকা খাওয়ার একটা সুন্দর একটা ব্যবস্থা বর্তমান গুয়াহাটিতে বা আসামে আছে। এখন যদি কোনো পর্যটক এখানে আসে, তাহলে তারা খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করতে পারে। এমনকি ট্যুরিজমের জন্য ব্যবস্থা আছে। ওরা যদি কেউ শুয়ালকুচিতে যেতে ইচ্ছুক হয়, শুয়ালকুচির কোনো সিল্কের সামগ্রী বা কাপড় যদি কেনার জন্য ইচ্ছুক হয়, বস্ত্র কেনার জন্য ইচ্ছুক হয়, তারা যেতে পারবে। কেবলমাত্র তাই নয়, আসামের কি কি আছে, কি কি নাই, তার উপর কিন্তু আসাম ট্যুরিজমের উপর থেকে একটা অ্যাডভার্টাইজমেন্টও সুন্দরভাবে প্রকাশ করা হয়েছিল। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সুন্দরভাবে ধরে রাখা হয়েছিল যে আসামে আসলে কি কি তারা ভ্রমণ করতে পারবে, সেই দিকে কিন্তু সরকার সুন্দর ব্যবস্থা নিয়েছিল। তারপর আসলো মা কামাখ্যার কথা। মা কামাখ্যা, আজকে আমরা যদি মা কামাখ্যা দেবালয়ে যাই, যে মন্দির কমিটি যেই ধরনের সুন্দরভাবে ব্যবস্থাটা করে, সেই ব্যবস্থা কিন্তু অতি প্রশংসনীয়। কারণ কারো কোনো অসুবিধা না, কোনো ধরনের অসুবিধা, কোনো ধরনের মানে অপ্রীতিকর পরিস্থিতি আজ পর্যন্ত কিন্তু দেখা পাওয়া যায়নি কামাখ্যা মন্দিরে। যে ধরনের ব্যবস্থা কামাখ্যা মন্দির কর্তৃপক্ষের তরফের থেকে করা হয়, একবার যে আসে সে বারবার কিন্তু আসার জন্য কিন্তু প্রস্তুত হবে। কেবলমাত্র অম্বুবাচী নয়, কিন্তু এমনিতেও দেবী মা কামাখ্যার মন্দিরে আসার জন্য সবে চায়, কিন্তু বর্তমান যাতায়াতের ব্যবস্থাটা উন্নত হওয়ার জন্য খুব ইজিলি আসতে পারছে। একদমই পার্থ। আজ আমরা আলোচনা করছি অম্বুবাচী মেলা নিয়ে, এবং অম্বুবাচী মেলা কি শুধুমাত্র ধর্মীয় উৎসবেই আটকে গেছে, নাকি অসমের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি হিসেবে পরিগণিত হচ্ছে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে কামাখ্যা দেবালয়ের হরুদলয় হিমাদ্রি শর্মা বাবু রয়েছেন। হিমাদ্রি বাবু, আপনার কাছে জানবো যে যত দিন যাচ্ছে তত কামাখ্যা মন্দিরে ভক্তদের ঢল বেড়ে চলেছে, পরিসরটা দিন দিন যেভাবে বাড়ছে, অম্বুবাচী মেলারও পরিসর দিন দিন কিন্তু বাড়ছে। যেমনটা আপনি বললেন, গত 10-12 বছরের তুলনায় এখন আরো বেশি ভক্তদের সংখ্যা বেড়ে চলেছে। সে জায়গায় দাঁড়িয়ে যে আধ্যাত্মিক পরিবেশ একটা ছিল আগে, যদি আমরা বলি, আমরা যদি গত 10-12 বছরের পেছনে চলে যাই, অনেক আগে চলে যাই, একটা আধ্যাত্মিক পরিবেশ ছিল, তার সঙ্গে যে এই শৃঙ্খলা বজায় রাখা, মেনটেন করা কতটা চ্যালেঞ্জিং আপনাদের জন্য? দেখেন, আমরা তো খুবই চ্যালেঞ্জ করি এইগুলো, কিন্তু আমি মা কামাখ্যার যে জায়গা আছে বা মা কামাখ্যার ওখানে অবস্থিত, মানে এই জায়গাটা পিওর রিলিজিয়াস জায়গা, মানে পিওর আধ্যাত্মিক জায়গা। এখানের মানে আপনার নিজের উন্নতি সাধন করার জন্য, জপ সাধন করার জন্য, তপ ব্রত করার জন্য হচ্ছে মা কামাখ্যার জায়গা। কারণ এখানে যদি তপ জপ না করে, অন্য যদি মানে ভিড় বা বিশৃঙ্খলা একটা পরিস্থিতি, সেগুলো করলে কোনো লাভ নেই। কিন্তু কি হচ্ছে, মানুষের তো সেইটা চায় না, মানুষের সবাইকে দর্শন লাগে, মানে একটা ক্রেজিনেস একটা এসে গেছে লোকের মধ্যে যে আমিও মানে দর্শন করব। কিন্তু কথাটা হচ্ছে কি, গর্ভগৃহর জায়গা যেটা আছে বা আমার যেটা পরম্পরা, আর যেটা কালিকা পুরাণে নির্দিষ্ট করে দর্শন ক্রমটা লেখা আছে, এই লেখার মতন মানে গর্ভগৃহতে স্পর্শন হয়। তো স্পর্শন করতে গেলে একটু টাইম লাগে, আর সেই টাইমের জন্য আমরা যেটা দর্শনটা রেস্ট্রিকশন আছে, আর আগের থেকেই একটা রেস্ট্রিকশন আছে যে দর্শনের স্পর্শন হয়, তার জন্য 3500 বা 4000 লোকের দর্শন গর্ভগৃহর হয়। তো এই জন্য কি হয়, মানে মানুষরা তো অনেক এসে গেছে, কিন্তু আমরা দর্শন দিতে পারিনি। এইটার জন্য মানে গর্ভগৃহতে কম আর শুধু পরিক্রমা করতে পারি। কিন্তু কথাটা হচ্ছে কি, এই যে পরিক্রমা করলো, যে এইগুলি যে মানুষ এসে গেল, এই মানুষের ভিড়ের জন্য মানে ডিপ্রাইভ কার হচ্ছে, যে রিয়েল ভক্ত বা রিয়েল সাধক, যারা মানে কি বসে 10 মিনিট বা 5 মিনিট মাকে ধ্যান করতে চাইছি, সেইটা কিন্তু সম্ভব এখন হয় না। আপনি নিজেই দেখছেন যে এরকম জায়গায় নেই যে পাও দিতে পারে আপনি, সব জায়গায় আপনার ভিড়। তো আমরা কি করি, আমরা যতটুকু পারি মানে মানুষকে বোঝানো যায়, বা মানুষকে আমরা যখন কাছে আসে তখন বলা যায় যে এটা সাধনার জায়গা, এর জায়গা, তো আপনি একটু করে আসেন, নিয়মটা করে আসেন। কিন্তু সব সময় দিকদারি হয়। আর এটা মেন কথাটা হচ্ছে কি, মা নিজেই মা ব্যবস্থাটা চালায়, কারণ অসম্ভব কথা, এটা এত মানুষ ম্যানেজ করা কারোর জন্য সম্ভব না হয়। কিন্তু এই মা জগৎ মাতা, ব্রহ্মাণ্ডের মাতা, তো মা নিজের ব্যবস্থাটা করে নিচ্ছে। আজ পর্যন্ত যে মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ, এটা কিন্তু আমি বলতে লাগবে।
তো সেই জন্য সব ব্যবস্থা মাই করছি, শুধু আমি নিমিত্ত মাত্র। আমরা চেষ্টা করছি যাতে কোনো ভক্ত কোনো দিকদারি না পায়, যাতে ভালো করে আসতে পারে। আর দর্শনের ব্যবস্থাগুলো যেগুলো পানি হোক বা দর্শনের ওয়েটিং হল হোক, বা আমরা এখন কিউ ম্যানেজমেন্টেও আমি কাজ করছি। তো সেই জন্য অনেক কিছু আমি ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করেছি। আর মানুষকে যাতে ভালো করে ম্যানেজ করতে পারে, একটা আধ্যাত্মিক পরিবেশ যাতে তৈরি করতে পারে, তার জন্য আমি অনেক চেষ্টা করেছি। আমরা যেরকম একটা ব্রহ্ম পর্বত আছে, একটা পিছনে বরাহ পর্বত আছে, এইটাও একটা মায়েরই একটা নীলাঞ্চল পর্বতের কাছাকাছি অঞ্চল। এটা হচ্ছে মায়েরই জায়গা, মানে ব্রহ্ম পর্বত আর বরাহ পর্বত, বিষ্ণু পর্বত। তো এইটাকে যদি আপনি উপরের থেকে দেখা যায় তাহলে একটা ত্রিকোণ হয়ে রয়েছে, মানে শিব পর্বত, নীলাঞ্চল পর্বত, আপনার এখানে হচ্ছে ব্রহ্ম পর্বত, ওখানে হচ্ছে পশ্চিমে হচ্ছে বরাহ পর্বত। এই তিনটাকে যদি একসঙ্গে করে দেয় এইটা ত্রিকোণ। আর শ্রীযন্ত্র যেটা ত্রিকোণ আছে, এই ত্রিকোণে উপরের থেকে আপনি যদি দেখা যায় তাহলে মা মানে একদম নীলাঞ্চল পর্বত, এই পর্বতগুলো যদি মিল করে দেয় তাহলে ত্রিকোণটা দেখা যাবে, মানে জগতের মানে একদম পুরো সেন্টার প্লেস। তো সেই জন্য কি আছে, এইগুলো জায়গাগুলো আমরা যদি মানে রিলিজিয়াস বা আমরা স্পিরিচুয়াল বা আমরা সাধনার জন্য যদি ডেভেলপ করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও ভালো জায়গা হবে, মানে স্পিরিচুয়ালি আপনার মানুষকে। অর্থনৈতিক বিষয়টা যদি আপনার থেকে একটু আমি জানতে চাইবো, কারণ আপনাদের ট্রাস্টে যে সমস্ত অনুদান পড়ে, দান, এসব তো আসেই মা কামাখ্যা ট্রাস্টে। তো সে জায়গায় দাঁড়িয়ে অন্যান্য বছরের তুলনায় এই বছর বা গত বছরগুলোতে আপনাদের ট্রাস্ট কতটা উপকৃত হয়েছে, যেভাবে ভক্তদের সমাগম ঘটেছে, সেটা আপনারা কিভাবে কাজে লাগাচ্ছেন? আমরা সব যেগুলো ভক্তর অনুদান আছে বা ভক্তর 500 টিকিট আছে বা যেগুলো আছে, আমরা অনেক কিছু কাজে লাগাওয়া যায়। সাফ সিকুন আছে, অন্ন আমার খাওয়া আছে, অন্ন ভান্ডার করা যায়। তারপর অনেক কিছু ব্যবস্থা আছে, গরিব দুঃখীয়াকে আমরা সব সময় কিছু কিছু সময়ে আমরা অনুদানও দিই। মানে সব কিছু মিলিয়ে অনেক কিছু কাজ আছে যা মা কামাখ্যা মন্দিরের ব্যবস্থাগুলো করার জন্য সব এইগুলো খরচাগুলো করা যায়। আর ভক্তরা যেই অনুদান দেয় আমরা সব কিছু লাগিয়ে দিই ভক্তর জন্য, ভক্ত সুবিধার জন্য যেগুলো আছে। বেশ, আমি একটু আবারও দিব্যশঙ্কর বাবুর কাছে যাব। দিব্যশঙ্কর বাবু, এই যে আমরা যে বিষয়টা, অর্থনৈতিক বিষয়টা আপনার সঙ্গে আমরা আলোচনা করছি আজ, কামাখ্যা মন্দিরের চারপাশে তো ব্যবসায়িক হাবগুলো রয়েছে, সেই ব্যবসায়িক হাবগুলো কি অম্বুবাচীর মতো মেগা কর্পোরেট ইভেন্টগুলো চাপ সামলাতে আর্থিকভাবে সক্ষম রয়েছে কি মনে হয়, বা এখানে কি আরো পরিকল্পিত বিনিয়োগের প্রয়োজন রয়েছে? না, আমি ভাবি যে এইখানে আরো পরিকল্পিত বিনিয়োগ করার দরকার আছে। কারণ একটা জিনিস আপনি দেখুন যে আজকের দিনে আমরা একটা ব্র্যান্ড আসাম বানাতে হবে। আর যদি ব্র্যান্ড আসামের কথা আমি বলি, তাহলে একটা জিনিস দেখুন যে আসামের যদি ব্র্যান্ড বানাও, তাহলে কামাখ্যা, মা কামাখ্যা হলো 1 নম্বর ব্র্যান্ড। আর এই জন্য আমি এটা বলছি, কারণ আজকে যদি আম্বানি হোক বা আদানি কিছু মঙ্গল কার্য শুরু করার আগে মা কামাখ্যার দর্শন নেই, আশীর্বাদ নেই। হিন্দি ফিল্মের আপনি দেখবে যে হিন্দি ফিল্মের শুটিং আরম্ভ করার আগে বা ডিস্ট্রিবিউশন করার আগে অ্যাক্টর, প্রডিউসার সবাই এখানে এসে যায় আর মা কামাখ্যার দর্শন করে আর আশীর্বাদ নেয়। তো আমরা যা দেখছি যে আমার পাশে দোলই আছে, উনি বলেছে যে এখন দক্ষিণ থেকে অনেক লোক আসছে। তো দক্ষিণ মহারাষ্ট্র এই জায়গা থেকে আমি যা দেখলাম, আর মুম্বাই থেকে, কারণ ডাইরেক্ট ফ্লাইট আছে, অনেক লোক মুম্বাই, গুজরাট, গান্ধীনগর ওইখান থেকে আসে। মানে আজকের দিনে এমন হয়েছে যে ফিল্ম প্রডিউসার হোক, রাজনেতা হোক, কারণ আপনার মনে হবে, ক্রিকেটাররাও আসছে খেলতে এলে, ওরাও আসেন। আর আপনার মনে হবে যে মহারাষ্ট্রে যখন একনাথ শিন্দে চিফ মিনিস্টারের জন্য চেষ্টা করেছিল, তো মা কামাখ্যার দর্শন করেছে, আশীর্বাদ নিয়ে গেছে। তো সবাই আসে। ওই জন্য মা কামাখ্যা আমি ভাবি যে আসামের নাম্বার 1 ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। আর নাম্বার 1 ব্র্যান্ড এর জন্য বলছি কারণ অর্থনৈতিক থেকে আপনি যদি দেখেন, তাহলে আমাদের এইখানে অনুদান, টাকা পয়সা যে সবাই যে বাইরের থেকে আসছে,
ওরা এইখানে খরচা করছে, আমাদের অর্থনীতিকে ওইটা আপলিফট করছে। সঙ্গে সঙ্গে আমি ভাবি যে কামাখ্যা ধামের আশেপাশে আমরা কিছু প্রকল্প করতে হবে। আর বিশেষ করে আমরা একটা এটা কি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট যা একটা স্কিম আছে, আমি ভাবি ওইটা কামাখ্যা ধামের আশেপাশে একটা স্টল বা বড় ওইটা হওয়া উচিত। তারপরে আসামের ছা, তারপরে মুগা রেশম, এরি রেশম, তারপরে আমরা যদি দেখি তাহলে বেল মেটেল, কারণ এইটা হলো আসামের একটা হস্তশিল্পী। আর সঙ্গে সঙ্গে আসামের যে খাদ্যপণ্য ওইটাও কিন্তু আমি ভাবি এইগুলোর স্টল যদি এখানে লাগা হয় আর স্টলগুলো একটু অর্গানাইজ করে ভালো করে অর্গানাইজ করে তাহলে আমাদের অর্থনীতি, বিশেষ করে লোকাল অর্থনীতি, লোকালের জন্য ওইটা খুব ভালো খুব হবে। ভালো হবে। পার্থজ্যোতির কাছে যাবো। পার্থজ্যোতি, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, অর্থনীতির বিষয়টি, সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি, এর আগেও তোমার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইছিলাম যে স্থানীয় হস্তশিল্প ঐতিহ্যবাহী পণ্য, সেটা তো রয়েছে, কিন্তু যারা একেবারে মন্দির চত্বরে রয়েছে, যাদের স্টল রয়েছে, মানে বিভিন্নভাবে তারা বিশেষ করে এছাড়াও মেলা উপলক্ষে বা উৎসব উপলক্ষে তারা বিভিন্নভাবে তাদের ব্যবসাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি মেলাও বসে। সমস্ত কিছু যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই প্রধান অর্থনৈতিক উৎসব হিসেবেও কিন্তু দেখা হচ্ছে বা অম্বুবাচী মেলাকে বা অম্বুবাচী মেলার যে উৎসব, সেটা একটা অর্থনৈতিক উৎসবও কিন্তু ধীরে ধীরে পর্যবসিত হচ্ছে। সরকারও কিন্তু এক্ষেত্রে অনেক পদক্ষেপ নিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের তরফ থেকে আরো কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়? অম্বুবাচী মেলার জন্য কেবলমাত্র মন্দিরেই না, কামাখ্যা মন্দির যেখানে সেখানেই না, তার আশেপাশের যেগুলো অঞ্চল আছে, যেমন আমি বিশেষত বলবো পাণ্ডুতে আমার বাড়ি রয়েছে। আর আমি জন্মের থেকেই দেখেছি যে পাণ্ডু পোর্টের থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে কিন্তু একটা সুন্দর ব্যবস্থা গড়ে তোলা হয়। কেবলমাত্র মানে স্থানীয় পাবলিক বা আমি প্রশাসনের কথা খালি বলবো না, প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট তো আগভাগ নেই, কিন্তু তার সঙ্গে পাণ্ডুর যে স্থানীয় নাগরিকরা আছে, বিভিন্ন স্তরের মানুষরা আছে, প্রত্যেকজনই কিন্তু এই অম্বুবাচী মেলার সময় কিন্তু খুব সুন্দরভাবে আগ বাড়িয়ে নিতে সহযোগিতা একটা করে। এই ক্ষেত্রে আরেকটা দেখা যায় যে বিভিন্ন জায়গায় কিন্তু টেম্পোরারি স্টলও বসে, পাণ্ডুর বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায়। যারা ধরো হয়তো মানে রেগুলারলি হয়তো তারা স্টল করে না বা দোকান করে না, কিন্তু পাণ্ডুর অঞ্চল বা মালিগাঁও অঞ্চলে দেখতে পাওয়া যায় খুব দুখিয়া শ্রেণীর মানুষ হলেও কিন্তু ছোট ছোট স্টল হলেও দেয়। সেই সময় কি হয়, সামগ্রী সমূহের বিক্রি কিন্তু বহুত বেশি হয় এই মোমেন্টগুলোতে, যে বিক্রি হয় কেবল টেম্পোরারি স্টল থাকে, তার উপরে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যেসব পার্মানেন্ট দোকান রয়েছে, পার্মানেন্ট হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে মানুষ আসে। কেবলমাত্র এই না, অম্বুবাচী মেলাটা শেষ হওয়ার পরও কিন্তু বহু পর্যটক থেকে যায় কিছুদিন, মা কামাখ্যা মন্দির দর্শন না করা পর্যন্ত কিন্তু যায় না। তারা কিন্তু আমাদের গুয়াহাটি বা আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু ভ্রমণ করে, সেখান থেকে মানে কিছু জিনিস কেনার থাকলে কেনে। এটাতে কিন্তু আমাদের অর্থনৈতিক উপরে যথেষ্টভাবে প্রভাব পড়ে। প্লাস দেখতে পাওয়া যায় কেবল পাণ্ডু, মালিগাঁও বা গুয়াহাটির বিভিন্ন অঞ্চলে কেবল মন্দির, কামাখ্যা মন্দিরের অঞ্চলেতে যথেষ্ট পরিমাণে ভিড় হয়, কিন্তু পাণ্ডু, মালিগাঁও, বশিষ্ঠ আর বিভিন্ন অঞ্চলে কিন্তু সাধু সন্ত আর বিভিন্ন পর্যটক আসে। আর এই কয়দিন আমরা যদি অবজার্ভ করি, স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় বিভিন্ন অঞ্চলে কিন্তু, এমনকি আমাদের ফ্যান্সি বাজার রয়েছে বা বিভিন্ন মার্কেট যে সমূহ আছে, সেখানে কিন্তু তারা যায়, তারা কিন্তু কেনা মানে জিনিস কেনে। তার উপর যে ছোট ছোট যেসব যে ব্যবসায়ীরা আছে, পদপথের ব্যবসায়ী আমরা যাদেরকে বলি, যারা আসে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে উপকৃত হয়। এটা একদম মানে দেখা কথা, সেটা কোনো তো কাল্পনিক কথা না। আমি পাণ্ডুতে থাকি বলে আমি বলতে পারি যে পাণ্ডুর যে নাগরিক সমাজ আছে বা যেসব ব্যক্তিরা আছে বা কামাখ্যার যে ছোট থেকে ছোট ব্যবসায়ীরাও এটাতে ব্যবসায়ীরা উপকৃত হচ্ছে। এমনকি একটা ফেরিওয়ালা, সেও কিন্তু এই সময় যেই ধরনের একটা ব্যবসা করতে মানে সক্ষম, সেটা কিন্তু সারা বছরও কিন্তু হয় না, দেখতে পাওয়া যায় না। আমাদের আসামের মধ্যে তুমি বললে ছোট থেকে তুমি দেখে আসছো, মানে এই যে মানুষের ভক্তদের ভিড় বাড়ছে, তার এই ভিড় বাড়ার কিন্তু একটা প্রভাব কিন্তু ব্যবসাতেও পড়ছে। কারণ যদি আগে 50 জন এসেছে, এখন 500 জন আসছে, তো অটোমেটিক অর্থনৈতিক যে বিষয়টি বা যে আয়ের বিষয়টা বলবো বা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, সেটা কিন্তু ক্রমশ দিন দিন বাড়ছে। একেবারে
গেছেন আমরা অম্বুবাচী মেলা এবং কামাখ্যা ধামে দর্শনের ক্ষেত্রে যে তীর্থ ক্ষেত্রে পরিণত হয়েছে যেভাবে এবং সেখানে ভক্তদের যে সমাগম করছে তাতে আর্থিক বিষয়টা আমরা অর্থনীতির বিষয়টা আমরা আজকে আলোচনা করছি এবং আমাদের সঙ্গে যেহেতু হিমাদ্রি শর্মা রয়েছেন হরুদলয় কামাখ্যা দেবালয়ের, আমি আবারও ওনার কাছে যাব। হিমাদ্রি বাবু, আমরা কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে রিসেন্টলি যদি আমরা বলি, আমরা দেখতে পেয়েছি পোস্ট মেলনের তারা এখানে কনসার্ট করতে এসেছিলেন, তারাও কামাখ্যা মন্দির দর্শন করলেন এবং এছাড়াও বহু বিদেশি পর্যটক তারা আসেন কামাখ্যা মন্দির দর্শন করেন এবং সব মিলিয়ে আমরা দেখতে পেরেছি কোথাও না কোথাও এই কামাখ্যা মন্দির বা অম্বুবাচী মেলার পরিসরটা কিন্তু শুধু দেশে সীমাবদ্ধ থাকেনি, আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু একটা বিশেষ স্থান অধিকার করেছে। যারাই আসেন অসমে বা গুয়াহাটিতে তারা একবার হলেও কামাখ্যা মন্দিরে আসেন। আমি সে জায়গায় দাঁড়িয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আগামী কয়েক বছরের মধ্যে যেভাবে কামাখ্যা মন্দিরকে আন্তর্জাতিক ট্যুরিজম ম্যাপে আরো শক্তিশালীভাবে তুলে ধরার ক্ষেত্রে আপনাদের ঠিক কি কি রোড ম্যাপ রয়েছে? দেখেন, আমরা তো যেগুলো জায়গা আছে সেগুলো ডেভেলপমেন্টের জন্য অনেক কিছু আমার রোড ম্যাপ আছে। আরও নতুন নতুন আমি প্রকল্পও তৈরি করেছি, মানে কিউ ম্যানেজমেন্টের জন্য, লাইনের জন্য আর জায়গার জন্য। যেগুলো জায়গা আমার মন্দিরে রয়েছে সেগুলো জায়গা যাতে ভক্ত কোনো ধরনের অসুবিধা না পায় সেরকম তো আমি করে দিয়েছি। কেন কথাটা হচ্ছে কি, মানুষ যতই বেড়ে যায় কিন্তু মায়ের যেটা গর্ভগৃহ আছে সেই জায়গাটা কিন্তু একদম শাস্ত্রসম্মত আর মানে মানে প্রাকৃতিক। তো সেই গর্ভগৃহের গেটটা কিন্তু ছোট। তো আপনি মানুষ যতই বাড়ুক কিন্তু এই যে গর্ভগৃহের ভিতরে যে দর্শনটা আছে সেইটা কিন্তু লিমিটেডে থাকবে। কারণ এটা একটা এরকম না যে কিছু চেঞ্জ করা যাবে বা কী যাবে, এটা হচ্ছে একদম পৌরাণিক আর এটা শাস্ত্রসম্মত। কালিকা পুরাণে যেরকম লেখা আছে সেরকমই হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে যে অঞ্চলটার আশেপাশে যেগুলো পাহাড় আছে বা আশেপাশে যেগুলো জায়গা আছে সেগুলো জায়গাও আমি ভবিষ্যতে আমার ফিউচার প্ল্যানে যে একটা আধ্যাত্মিক পরিবেশে তৈরি করা যাও সেই রকম আমরা প্ল্যান একটা আছে। তো সেই রকম আমি গভর্নমেন্টের সাথেও আমি কথা বলবো বা আমি আগেও কথা বলছি। তো সেরকম আমার মনে প্ল্যান আছে। আর এইগুলো হয়ে গেলে একটু মানুষের সুবিধাটা বেড়ে যাব, কারণ জায়গাটা হচ্ছে ছোট আর রাস্তাও হচ্ছে ছোট। তো সেই জন্য যদি মানে আগের মানে পিছনের জায়গাগুলো বা পাহাড়গুলো যদি ডেভেলপমেন্ট করা যায় তাহলে স্পিরিচুয়ালের জায়গা পাবে। আর এগুলো কথা হচ্ছে কি যে এই যে বেড়ে গেছে এই কি হচ্ছে মা কামাখ্যা কলির যুগের মানে অধিষ্ঠাত্রী দেবী। তো কলির যুগের যদি কোনো আশীর্বাদ নেওয়া যায় তো মায়ের কাছে আসতে লাগবে। যেগুলো জানে মানে ফরেন কান্ট্রির থেকে যদি একবার কোনো এসে গেছে ও গিয়ে মানে পরে বলে যে যেটা এনার্জি ফিল করে, যেটা ভাইব্রেশন গর্ভগৃহতে ফিল করে, এই ফিলটা সবাই বলে। আমরা সব দিনে প্র্যাকটিস করি। আমরা তো হাজার হাজার মানুষের সাথে সব দিনে প্রত্যেক দিনে আমি কনসাল্ট করি বা আমরা কনভারসেশন হয়ে থাকে। তো সেই জন্য কি হয় এই মানুষগুলো বলি যে প্রথমে আসার পর এত মানে ছিল না, বিদেশি পর্যটক বা এই ধরনের বড় মাপের যারা এসে যায় তখন আপনাদেরও তো অনেক কিছু দায়িত্ব বেড়ে যায়। মানে মন্দিরের যেহেতু আপনি দেবালয়ের সঙ্গে জড়িত রয়েছেন হরুদলয়, সে জায়গায় দাঁড়িয়ে আপনাদেরও অনেক দায়িত্ব বেড়ে যায় যে কিভাবে সমস্ত কিছুটা আপনারা সামলাবেন। কারণ পরবর্তী সময়ে আমরা আরও চাইবো যে আরও যারা বিদেশি পর্যটক আছে তারাও আসুক, মায়ের দর্শন করুক। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় আপনাদের সেই সময়টা, মানে কি কি পদক্ষেপ নেওয়ার কথা আপনারা ভাবছেন? আগামী দিনে ঠিক পরিকল্পনা কি রয়েছে আপনাদের? না, সব ধরনের পরিকল্পনা আস্তে আস্তে হবে, কারণ কি একদিনে তো পরিকল্পনা হয় না। কিন্তু আমরা যেরকম মানে ট্যুরিস্টরা আসে বা পর্যটক বাইরের থেকে আসে ওকে বেস্ট টু বেস্ট আমি মানে অতিথি হিসাবে বেস্ট টু বেস্ট আমি করার জন্য আমি চেষ্টা করি। আমার যেরকম গেস্ট হাউস আছে, যে গেস্ট হাউস একদম ভিভিআইপি গেস্ট হাউস, ওই গেস্ট হাউসে ওরাকে বসিয়ে বা ভালো করে করকে মানে করে তারপর মানে দর্শন করার পরও আমরা ওনাকে জিজ্ঞাসা করি যে কীরকম আপনার দর্শন কীরকম হলো বা আপনার এই কামাখ্যায় এসে এই ব্যবস্থাগুলো কীরকম লাগছে। যদি ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে যা ওরাও ফিডব্যাকটা আমি নিয়ে এরকম আমি অনেক কিছু আমি করেছি, ডেভেলপমেন্ট করেছি, আরও ভবিষ্যতেও করব। কিন্তু কথাটা হচ্ছে কি এটা সময়ের ডিমান্ড, সময়ে যেরকম চালায় সময় আসারের জায়গা, তো সময় মা যেরকম কৃপা করে বা আশীর্বাদ করে সেরকম চলে থাকবো। আর আমার মনে হয় যে মা কামাখ্যা আমাকে আশীর্বাদ করে ভালো হবে, সব কিছু ভালোই হবে। বেশ
আমি আবারও যাব আমাদের সঙ্গে, যেহেতু দিব্যশঙ্কর বাবু রয়েছেন। তো দিব্যশঙ্কর বাবু, আমরা আজকে ধর্মীয় ব্যাপারটাও কিন্তু আলোচনা করছি। একদিকে যখন রয়েছে ধর্মীয় পবিত্রতা, অন্যদিকে বাণিজ্যিক মুনাফা। আপনার কাছ থেকে জানতে চাইবে এই যে এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা সম্ভব আপনার মনে হয়, এবং পাশাপাশি অতিরিক্ত বাণিজ্যিকরণের মেলার যে একেবারে মূল ভাব গাম্ভীর্য, সেটা কি নষ্ট করছে সে জায়গায় দাঁড়িয়ে তালমেল করতে গিয়ে কোথাও না কোথাও? না, ওইটা আমি ভাবি একটা তালমেল হওয়া উচিত। আর এখন অত বাণিজ্যিকরণ হয়ে গেছে, তো নিশ্চয় একটু প্রভাব তো হবেই। আর ওই জন্য, কারণ আপনি দেখুন যে এই কামাখ্যা ধাম, মা কামাখ্যা ধাম, ওইটা আধ্যাত্মিক একটা জায়গা। আর বাইরের যে লোক আছে, পর্যটক আসে, ওরা এসে এইখানে আধ্যাত্মিক বা ধর্মর জন্য আছে। তো ওই জন্য আমি ভাবি একটা ব্যালেন্সের দরকার। আর 2 নম্বর, আমরা আরেকটা জিনিস দেখছি যে এখন গুয়াহাটিতে অনেক ক্রিকেট ম্যাচ হচ্ছে, অনেক বাইরের ডেলিগেশন আসে, ফরেন ডেলিগেশনস আসে। আর আপনি যেমন বললেন যে পোস্ট মেলন কনসার্ট একটাও হলো, সবাই কিন্তু একটা জিনিস আপনি দেখবে যে সবাই কামাখ্যা ধামের দর্শন করে। আর বাইরে এখন ওই জন্য আমি ভাবি যে এখন সোশ্যাল মিডিয়ার টাইম, আর সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা কিন্তু পর্যটককে, বাইরে যে পর্যটক আছে, ফরেন ট্যুরিস্ট আছে, ওনাকে আমরা এখানে আকর্ষিত করতে পারবো। কিন্তু যখন আকর্ষিত করব, তখন এইটাও একটা ব্যালেন্স রাখতে হবে যে ওরা আসবে তো ধর্মর জন্য হবে বা আধ্যাত্মিকের জন্য হবে, এইটা না কি বাণিজ্যিক। আর ওই জন্য আমি আরেকটা জিনিস বলি যে আমরা এই বাণিজ্যিক যা করব বা প্ল্যান করেছি বা করব, ওইটা আমি ভাবি যে কামাখ্যা ধামের আশেপাশে করে, আর মেইন কামাখ্যা ধামে আমরা কিছু বাণিজ্যিক ওইটা করার দরকার নেই, কারণ নালে আমাদের ব্যালেন্সটা থাকবে না। একেবারে পার্থজ্যোতি, কিছুক্ষণ আগে যেটা বললেন দিব্যশঙ্কর বাবু, সোশ্যাল মিডিয়া প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কামাখ্যা ধামেই হোক বা অম্বুবাচী মেলায় হোক, কারণ শুধু অম্বুবাচী মেলা বললে ভুল হবে, আমরা দেখি প্রত্যেক দিনই কামাখ্যা ধামে একেবারে ভোর 4টার থেকে, আমি যদি ভুল না বলি, দলই রয়েছেন, ভোর 3টে 4টার থেকে একেবারে সারি একেবারে আজকে রাত্রেবেলা, কালকের দর্শনের জন্য আজকে রাত্রেবেলা থেকে লাইন পড়ে যায়। তো এটা প্রত্যেক দিনের কথা। আর অম্বুবাচী মেলা বললে তো, আর যেমনটাই বললেন হিমাদ্রি বাবু, যে এখন থেকে প্রচুর ভক্তের সমাগম, সে জায়গায় দাঁড়িয়ে এই যে বেড়েছে 10-12 বছরে বেড়েছে, যে পরিসংখ্যানটা বেড়েছে, যে ভক্তদের সংখ্যা বেড়েছে, বা একটা এক্সপোজারের কথা তুমিও বলছিলে, তো সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়ারও একটা ভূমিকা একটা আছে, আমরা বলতেই পারি পার্থ। যেমন আমাদের দাদা বললেন, দাদা কামাখ্যার হলুদলয় একটা ধর্মীয় ব্যাপার উনি বলেছেন যে কামাখ্যার আশেপাশের অঞ্চলে ডেভেলপমেন্ট করার চেষ্টা উনি করবেন, স্পিরিচুয়াল ভাবে যেন এটা আগ বাড়তে পারে। কিন্তু কামাখ্যার যে মূল গর্ভগৃহ, সেটা কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়, সেটা একদম সঠিক উনি বলেছেন। কারণ আমাদের যেটা ঐতিহ্য, ধর্মীয় আর বাণিজ্যটা অন্য জিনিস, কিন্তু ধর্মীয় ব্যাপারটা সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে, মানে আধ্যাত্মিকতা দেখতে হবে, তারপর আসলো বাণিজ্যতে। এখন কোনো একজন ব্যক্তি যখন কামাখ্যাতে প্রথমবার আসেন, তখন সেই মন্দিরের আধ্যাত্মিকতার যেটা পরিবেশ থাকে, সেই পরিবেশ আর মন্দিরের যেটা স্পিরিচুয়ালিটি বা মার যেটা আশীর্বাদ, সেটা কিন্তু অনুভব করতে পারা যায় কামাখ্যা দেবালয়ে। একবার দেবালয়ে যাওয়ার পর সেই আধ্যাত্মিকতার অনুভবটা নেওয়ার পর সে কিন্তু আবার আসবে, এটা কিন্তু স্বাভাবিক। আর কামাখ্যা মন্দিরের যেটা স্পিরিচুয়ালিটি বা যেটা শক্তি আছে মার, সেটা কিন্তু অনুভব করতে পাওয়া যায়, কারণ ছোট থেকে আমিও বড় হয়েছি সেই অঞ্চলগুলোতে, সেজন্য আমি জানি। আর আশেপাশের অঞ্চলে যেটা ডেভেলপমেন্টের কথা দাদা বলেছেন, সেটা সঠিক। সেই জায়গাগুলিকে যদি স্পিরিচুয়ালি আরো ডেভেলপ করতে পারা যায়, সেখানে কি হবে, তারা স্পিরিচুয়াল প্র্যাকটিস যেগুলো থাকে সেগুলি করতে সম্ভব হবে। কারণ মাকে দর্শন করা সবেরই আশা থাকে যখন আসে যে আমরা মার দর্শন করব। সেই জন্য গর্ভগৃহ ছোট, সঠিক কথা, কিন্তু সেটা পরিবর্তন করা যাবে না, কারণ সেটার একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সেটা কিন্তু ভঙ্গ করা যাবে না। সেইভাবেই মন্দির কমিটি সুন্দরভাবে কিন্তু তথাপি চলিয়ে যেভাবে সবাই কিন্তু দর্শন করতে পারছে, কিন্তু দিন সংখ্যা বাড়তে পারে কিন্তু দর্শন করতে পারছে। কিছু বলতে চাইছেন? আমি কিছু বলতে চাইছি এর ভিতরে, মানে পার্থটা যেরকম বলছে, একটা কথা হচ্ছে কি, এই যে মানে মানুষের কমার্শিয়ালাইজেশন বা এটা দেখা যায়, আপনি একটা জিনিস একটা মনে করবেন যে এই যে কামাখ্যায় ফ্যামিলি আছে, যে 4 ফ্যামিলি এসে কামাখ্যায় পুজো পাঠ করছে, এগুলো আজকের নয়, রাজার দিনের, আজকে 1200 বছর পুরোনো হবে। তো এই যে মাটিগুলো দিচ্ছে বা কিছু দিচ্ছে,
এটা পুজোর জন্য, যাতে পুজোটা ভালো করে ওই সামনের থেকে মানে ওই থাকে রাত্রেবেলা যাতে আসতে পারে। আমরা অনেক এরকম পরম্পরা আছে যে পুরো রাতটা পুজো চলে, দুর্গা পুজোতে আছে অনেক অনেক আমার 12 তিথি 12 মাসে 13টা নবরাত্রিও হয়। 13টা সব পুজো হয় আমার। অনেক পুজো আছে মানে যেগুলো মানুষের শোনা যায় না সেরকমই পুজো আছে। প্রত্যেক সংক্রান্তিতে পুজো হয়, প্রত্যেক পূর্ণিমাতে পুজো হয়। তো এই যে পুজোর পদ্ধতিগুলো একদম কালিকা পুরাণ মানে শাস্ত্রসম্মত, এই পুজোগুলো মানুষে জানে না, মানে মানুষের বাইরে থেকে দেখে যে ঘর আছে এইরকম আছে, কিন্তু এটা একদম কাজখানে থাকা দরকার, মানে পুজোর জন্য যাতে আসতে পারে, ওরা রাত্রেবেলা যাতে আসতে পারে। দূরের থাকলে তো অনেক দিকদারি হবে। এখন কালক্রমে এইটা বিজনেসটা হচ্ছে যে এটা সময়ের ডিমান্ড, এটা আপনি আর আমি করার মানে কোনো আমার উপায় নেই। কারণ কি সময়ের দাবি সময়ে বলতে যেরকম চাইছেন। চাইছে সেরকম হচ্ছে। সমস্যাতে। আগে তো দোকান ছিল না, কিন্তু এখন যখন ভক্ত বাড়ছে বা ইয়ে করছে সবাই মানে একটা বিজনেসের জন্য ইয়ে করেছে। কিন্তু এই যে কামাখ্যা মানুষের যেটা স্যাক্রিফাইস, এটা কিন্তু কেউ দেখতে পারেনি এখন এই পর্যন্ত কামাখ্যা মন্দির। কারণ কামাখ্যা মানুষের যে স্যাক্রিফাইস আছে সেই স্যাক্রিফাইসটা একটা দেখতে লাগবে, একবার দেখতে লাগবে। কারণ আমি যখন ছোট ছিল তখন আমার জলের জন্য প্রবলেম বা অনেক রাস্তার জন্য প্রবলেম, অনেক কিছু প্রবলেম ছিল। সেই প্রবলেমে কিন্তু পড়াশোনা করে আমরা পান্ডা বৃত্তি বা আমার পূজারি যেরকম বৃত্তি আছে সেই বৃত্তিটা কী হচ্ছে। আর কামাখ্যা একটা স্পেশালিটি আছে, সব পান্ডা বা কি আছে সবে কিন্তু প্রথমে পড়াশোনাটা করে। ফার্স্ট প্রিফারেন্সটা হলো একাডেমিক কোয়ালিফিকেশন করবে, তারপর পান্ডা বৃত্তি বা পূজারি বৃত্তিতে। আমরা হচ্ছে একদম মানে যেটা 4 ফ্যামিলির একটা ফ্যামিলি, তো সেই একদম পুজোতে যেটা মানে রিলেটেড আছে সেগুলো আমি করতে লাগে। তো তার জন্য কি আছে ওখানেই থাকে বা রাজার দিয়ে যে ভূমি আছে এটা কোনো আমার ভূমি নয়, এটা মানে দেবতার ভূমি, মানে দেবত্বর ল্যান্ড। তো সেই ভূমিতে থাকিয়ে আমরা কিন্তু সেবা করার একটা সুযোগ পেয়েছি। পেয়েছেন তো আপনারা। সেবার জন্য যেগুলো ঘর আছে বা দেখাতে এরকম লাগে যে অনেক বিল্ডিং আছে কি আছে, কিন্তু উপায় নেই। মানে যদি আপনি ভালো করে যদি স্টাডি করে ওর মানে পুজো পদ্ধতি বা কি আছে এগুলো আপনাকে লাগবে যে জেনুইন আছে। আর এটা সময়ের প্রভাবে এটা এরকম বা পরিবর্তন ব্যাপার বা পরিবর্তন হয়েছে, একেবারে। সেইটা হয়েছে। কিন্তু কামাখ্যার মানুষের খুব স্যাক্রিফাইসটা অনেক আছে। অনেক আছে। আজকে আমরা আলোচনা করছি অম্বুবাচী মেলাকে নিয়ে এবং প্লাস কামাখ্যা ধামে যে ভক্তদের ভিড় জমে কিভাবে সামলানো হবে এবং আগামী 22 জুন যেহেতু অম্বুবাচী মেলা রয়েছে, অর্থনৈতিক প্রেক্ষাপটটা আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন এবং আমরা আলোচনার শেষ পর্বে এসে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে হিমাদ্রি শর্মা হরুদোলাই কামাখ্যা দেবালয়ের রয়েছেন। আমি হিমাদ্রি বাবুর কাছে আবারও একটু যেতে চাইবো। হিমাদ্রি বাবু, আমি একটু ডেভেলপমেন্টের কথা বিরতির আগে আপনি বলছিলেন অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো বর্তমান সরকারের আমলে বা বর্তমান সরকার আপনাদের, যেহেতু আপনাদের একটা ট্রাস্ট আছে, একটা কমিটি আছে, যেহেতু দেবালয় আছে, আপনি সেখানের হরুদলই, কতটা সহযোগিতা পাচ্ছেন সরকারের থেকে, কতটা উপকৃত হচ্ছেন? কারণ আমরা রাস্তাঘাটের কথা যদি বলি, এর আগে কিন্তু কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য অনেকটাই মানুষকে কালঘাম ফেলতে হয়েছে এবং অনেক বলতে গেলে মানে যে কিছুক্ষণ আগে বিরতির মাঝখানে আপনি বলছিলেন যে রাতে আপনারা বেরোতে পারতেন না, এমনটাই পরিস্থিতি ছিল। সে জায়গা থেকে এখনের যে পরিস্থিতি, সরকারের তো একটা ভূমিকা রয়েছে বর্তমান সরকার। নিশ্চয় পরিবর্তন তো হয়েছে, আর সরকারও নিজের কাজ করেছে। কোঅপারেশন আমার সবসময় থাকে। আমি যদি কোনো অসুবিধা পাই সরকারকে আমি করে ডিমান্ড করে কিছু, আর সরকার ভালো করে আমাকে কোঅপারেশন করে সব কিছু চালিয়েছি। কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে এরকমও আছে যে ডেভেলপমেন্ট কিছু ফার্দার ডেভেলপমেন্টও আছে, সেই জন্য আমি সরকারের সাথে কথা বলে ভালো করে এটা মানে নিরূপণ করার চেষ্টা করব। আর আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। এখন তো মানে পুরো আসামে একটা ডেভেলপমেন্টের একটা ইয়ে চলছে না, ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। সব কিছু বাইরের যেগুলো ইন্ডাস্ট্রি আছে এগুলো মানে আসামে এসে গেছে, অনেক ডেভেলপমেন্টগুলো এসে আমরা দেখছে, নিজে দেখছে বা পরিহিত করেছে। তো সেই বিজেপি জন্য সরকারের 3টি কার্যকাল আমরা দেখলাম, ডেভেলপমেন্টও আমরা দেখতে পাচ্ছি। এইবারের মতন যদি আমরা ডেভেলপমেন্ট কম্পেয়ার করি, তার আগের সরকারের যদি কম্পেয়ার করি, তার মধ্যে তো একটা পার্থক্য রয়েছে। নিশ্চয় অনেক ডেভেলপমেন্ট হয়েছে। মানে এই সরকারের মানে কার্যকালে অনেক ডেভেলপমেন্ট। এইগুলো যে এইরকম সামিট যে হয়েছে এরকম আগে তো দেখিনি। এই নিশ্চয়কে এই যে বাহিরের কোম্পানিগুলো এসছে, ফরেন কোম্পানিও এসে গেছে বা অনেক কিছু ডেভেলপমেন্ট আরও ফার্দারও আছে। তো মানে কম্পারেটিভলি খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে এই সরকারের আমলে। তো আমরা কামাখ্যায় এরকম করতে চাই যে আমরা জায়গা যেটা আজ রয়েছে এটা আধ্যাত্মিক জায়গা একটা তৈরি হোক। আমরা কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে কি আধ্যাত্মিক একটা পরিবেশ একটা তৈরি হোক, আর এই তৈরির মধ্যে মানুষগুলোও যাতে ভালো করে থাকতে পারে। কারণ
আপনার যেগুলো পূজারি আছে বা সেবাইট আছে, সব তো সেবাইট আর পূজারি। কামাখ্যা মানে মন্দিরের আশেপাশে যেগুলো আছে সব সেবাইট আর পূজারি। এরা যাতে না কষ্ট না পায়, ভালো করে যাতে থাকতে পারে, আর পুজোর জন্য যাতে আসা যাওয়ার যে একটা সুবিধা থাকে, সেই জন্য সরকারও চিন্তা করতে লাগে, আমরাও চিন্তা করি। তো সেরকম একটা মিলিয়ে ভালো করে ডেভেলপমেন্টটাও হোক, আর মানুষগুলোও যাতে ভালো করে ওখানে থাকিয়ে যাতে সেবা টেবা করতে পারে। আর বাহিরের যেগুলো অতিথি আছে, মানে হচ্ছে গেস্ট আছে বা ডেভোটিস আছে, এগুলো যাতে আমি ভালো করে সুবিধা দিয়ে একদম ভালো থেকে ভালো দর্শন দিতে পারে, সেইটাই আমরা মেইন মানে উদ্দেশ্য। বেশ বেশ, আমি ছোট্ট করে একটু জিজ্ঞেস করব, আমি আমাদের সঙ্গে রয়েছেন দিব্যশঙ্কর বাবু। দিব্যশঙ্কর বাবু, শেষ ছোট্ট করে আপনাকে জিজ্ঞেস করব, এই যে অম্বুবাচী মেলা, কামাখ্যা ধামের যে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আগামী দিনে রোড ম্যাপটা কি হওয়া প্রয়োজন অর্থনীতির ক্ষেত্রে, এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে? আচ্ছা, আমরা যদি দেখি এই সরকার অনেক কাজ করেছে। আমরা উন্নয়ন থেকে দেখি তো অনেক উন্নয়ন হয়েছে। আগের দিনে যে কামাখ্যা ধাম ছিল ওইটা এখন নেই। আর বিশেষ করে আমি এই কামাখ্যা ধামের মাস্টার প্ল্যানের কথা বলি, কারণ এই সরকার একটা মাস্টার প্ল্যান বানিয়েছে, আর ওই মাস্টার প্ল্যান দিয়ে ডেভেলপমেন্ট করবে কামাখ্যা ধাম আর ওর আশেপাশে। আর 2 নম্বর, ওই মাস্টার প্ল্যানে আপনি দেখবে যে রোপওয়ে প্রজেক্ট আছে, তারপরে রাস্তার ডেভেলপমেন্ট আছে, তারপরে ট্যুরিস্ট স্টেইং ফ্যাসিলিটি, থাকার জন্য ব্যবস্থা আছে, তারপরে অনেক জিনিস আছে। আর ওই জন্য আমি ভাবি এই মাস্টার প্ল্যান যখন হবে তখন আমি ভাবি যে ভারতবর্ষের ভিতরে এটা কামাখ্যা ধাম 1 নম্বর ট্যুরিস্ট জায়গা হবে, আর ট্যুরিস্টের সঙ্গে আধ্যাত্মিক জায়গায় হবে। পার্থ কি বলবে? পূর্বের সরকারের তুলনায় বর্তমান সরকারের ব্যবস্থা কিন্তু খুব সুন্দর, কারণ যাতায়াতের ব্যবস্থা তো পূর্বে আমরা দেখেছিলাম, আমি ছোট থেকে দেখছি, যেমন বললাম পাণ্ডুতে বাসিন্দা, তো পাণ্ডু থেকে কামাখ্যা খুব দূর নয়, কাছেই। তো কামাখ্যাতে পূর্বে যাওয়ার যেটা রাস্তা ছিল, দাদাও জানে যে আমাদের মালিগাঁও অরুণা সিনেমা হলের সাইড দিয়ে একটা রাস্তা ছিল, কিন্তু আজকে আমরা যেভাবে যেতে পারি সেভাবে কিন্তু যেতে পারতাম না। আর নতুন একটা কামাখ্যাতে যাওয়ার রাস্তাও হয়েছে টেম্পল ঘাটের সামনের দিক দিয়ে, সেগুলো কিন্তু ছিলই না। তো বর্তমান কিন্তু যে ডেভেলপমেন্ট অফ যে যাতায়াতের যেটা ব্যবস্থা হয়েছে, সেটা কিন্তু বর্তমান আমাদের হাতে এখন মিনিমাম একটা সুন্দর 3টা রাস্তা আছে। একটা হচ্ছে মেন রোড, একটা হচ্ছে অরুণা সিনেমা হলের সাইড দিয়ে, আর একটা হচ্ছে নতুন রাস্তা হয়েছে। সেটা কিন্তু খুব ডেভেলপমেন্ট, এটি দেখে বলা যায় যে নতুন ডেভেলপমেন্ট কি হয়েছে, এটা কিন্তু স্পষ্ট আমাদের চোখের সামনে এই জিনিসটা। বেশ বেশ, ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক প্রেক্ষাপটেও আমরা দেখতে পেলাম, বা অর্থনৈতিক দিক থেকেও কিন্তু অনেকটাই মুনাফা হচ্ছে অসমে রাজ্যের ক্ষেত্রে। যদিও সরাসরি রাজ্যের কোষাগারে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র থেকে, অর্থাৎ একেবারে যদি আমরা বলি যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তারা বিশেষভাবে সরাসরি তারা উপকৃত হয়েছেন। মন্দির চত্বরে যারা রয়েছেন, বা পার্থ যদি যেমনটা বলছেন একেবারে ফুটপাতে যারা দোকানপাট দিচ্ছেন, পরিবহন থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁ, প্রত্যেকে উপকৃত হচ্ছেন। এবং যদি রেলের কথা বলি, রেলও কিন্তু রেভিনিউ আসছে, কারণ এই রেলের মধ্য দিয়েও কিন্তু বহু রেল যাত্রী সফর করছেন। রেলে অর্থাৎ সরকারি ক্ষেত্রেও কিন্তু একটা রেভিনিউ আসছে। অর্থাৎ কোথাও না কোথাও দাঁড়িয়ে অম্বুবাচী মেলা একটা বড় অর্থনৈতিক ফ্যাক্টর এই রাজ্যের জন্য। সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের আলোচনার বিষয়ও সেটা ছিল। আমরা আলোচনা করলাম, আপনারা অনেকটাই কিছু জানতে পারলেন। যে সে জায়গায় দাঁড়িয়ে আজকের যারা অতিথিরা ছিলেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো এই মুহূর্তে। কামাখ্যা দেবালয়ের হরুদোলে হিমাদ্রি শর্মা বাবুকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দিব্যশঙ্কর ভট্টাচার্য বাবু রয়েছেন, উনি কর্নেল, এবং পাশাপাশি পার্থজ্যোতি মেজ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। প্রত্যেককে ধন্যবাদ, এবং আজকের সাপ কথা আমি এখানেই শেষ করছি। তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।